উচ্চতায় বাংলাদেশ কাতার সম্পর্ক, বিনিয়োগ, কর্মসংস্থান, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা সহ 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। প্রচন্ড গরম বাবা, লোকজন কম, ভাড়া হয়েছে না। যেমন রোদ, তাপমাত্রা, যাত্রী তো পাই না, গলা শুকিয়ে যায়। বৈশাখের খরতাপে জ্বলছে দেশ, চলতি সপ্তাহেও কমার পূর্বাভাস নেই। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। সিদ্ধান্ত না মানায় এমপি একরামের শাস্তি চায় নোয়াখালী আওয়ামী লীগ। 5 বছরে কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যান আতার সম্পদের পাহাড়। এবং 2 চিকিৎসককে মারধর ও হামলার প্রতিবাদে চট্টগ্রামে সেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে। কর্মচারীদের একটা আন্দোলন চলতেছে, সকালে এসে দেখতেছি বন্ধ হয়ে আছে। পরীক্ষার জন্য আসছে, এখন পরীক্ষা সব বন্ধ। আজকে যে ওনাদের কার্যক্রম বন্ধ থাকবে এটা আমাদেরকে গতকাল জানাই। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। বিনিয়োগ, কর্মসংস্থান, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে 5 চুক্তি ও 5 সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ স্বাক্ষর হয়। এর আগে একান্ত বৈঠক করেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। দুদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের নেতৃত্ব দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকে ঐক্যমত হয় বন্ধুপ্রতিম 2 দেশ। দ্বিপাক্ষিক বৈঠক শেষে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে আইনগত বিষয়ে সহযোগিতা, পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, সাগর পথে পরিবহন এবং 2 দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 5টি চুক্তি সই হয়। এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণ, শ্রমশক্তি ও কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারকে সই হয়। এ সময় রাজধানীর কালশিতে বালুর মাঠে নির্মাণাধীন পার্ক এবং ইসিবি থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী জয় যাদব। জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, বলা হচ্ছে কাতারের আমিরে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং কাতারের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল? যে আপনি জানেন যে কাতার আমাদেরকে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল 1974 সনে দ্বিতীয় ওআইসি সম্মেলনের পর, এবং 4 মার্চ তারা স্বীকৃতি দেওয়ার পর কাতারের সাথে কিন্তু আমাদের সম্পর্ক প্রতি বছরই আপনার এই নতুন উচ্চতায় পৌঁছেছে। এবং আজকের যেই সফর, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং কাতারের কোনো আমিরের 19 বছর পর আজ এই বাংলাদেশ সফর। এবং এই সফরের মধ্য দিয়ে আপনি জানেন যে কাতার আমাদের বাংলাদেশের যেই শ্রমবাজার, সেটি দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার কিন্তু আমাদের কাতার। আমরা প্রথম শ্রমবাজার সৌদি আরব, যদি আপনি জেনে থাকেন, এবং তার পরবর্তীতে কাতার। এবং কাতার থেকে কিন্তু প্রতি বছর আমাদের প্রায় এই $1 বিলিয়ন বেশি আমরা রেমিটেন্স ওইখান থেকে আমরা পেয়ে থাকি। তো এই সফরটি আজকের যে চুক্তিগুলি হয়েছে, যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা যে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে একটি বিশাল অবদান রাখবে এই দেশটি এবং এই সফরটি বলা যায়। এবং এখানে আরেকটি বিষয় যদি আমি আপনাকে চুক্তির যেই বিষয়গুলিতে চুক্তি হয়েছে সেটি যদি আমি আপনাকে একটু জানাই, যে
আইন মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি হয়েছে, যেটি আইনগত বিষয়ক সহযোগিতা সংক্রান্ত যেই চুক্তিটি, এর মাধ্যমে আমাদের এখানে যেই মামলা জট, আপনি জানেন যে বাংলাদেশের এই বিভিন্ন মামলার যেই জট আছে, সেই আইনগত এই জটিলতাগুলি কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে এই কাতারের সাথে আমাদের একটি অভিজ্ঞতা বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজকে, যেটি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্বাক্ষর করেছেন। এবং এর পাশাপাশি আপনার এই আমাদের শিল্পমন্ত্রীর সাথে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেটি হলো বিনিয়োগ, উন্নয়ন এবং সুরক্ষা সংক্রান্ত। আপনি জানেন যে বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে এবং এর কয়েকটি হয়েও গিয়েছে। তো এই জায়গাতে কাতারের তারা নিজস্ব কিছু বিনিয়োগ করতে পারে কিনা। আপনি জানেন মধ্যপ্রাচ্যের এই দেশটি একটি অত্যন্ত তেল সমৃদ্ধ একটি দেশ। সেই ক্ষেত্রে আমাদের এই 100টি যে অর্থনৈতিক বিশেষ করিডোর, এখানে কাতার কি আপনার বিনিয়োগ কি পরিমাণ করতে পারে, বা এই জিনিসগুলি এই চুক্তির আলোকে এখানে থাকবে, যেটি স্বাক্ষর করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তারপর এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যে এই কাতারের সাথে নৌ পরিবহন প্রতিমন্ত্রী যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তার সাথে একটি সমঝোতা স্মারকও হয়েছে। চুক্তিটি যদি আমি আপনাকে বলি যে সাগর পথে পরিবহন সংক্রান্ত একটি চুক্তি। আপনি জানেন কাতার কিন্তু আপনার গভীর সমুদ্র বন্দর এবং বন্দর ব্যবস্থাপনায় তারা কিন্তু খুবই দক্ষ, এবং আমাদের বাংলাদেশের যেই মাতারবাড়ি পোর্ট বলেন এবং সবচেয়ে বড় যেই বন্দর চট্টগ্রাম পোর্ট, এটির যে ডিপ সি পোর্টের দিকে আমরা এখন যাচ্ছি, এই ক্ষেত্রে কাতার তাদের যেই অভিজ্ঞতা তারা এখানে বিনিয়োগ করতে চাচ্ছে এবং একটি করিডোর নির্মাণেরও তারা এখানে একটি পরিকল্পনা বাংলাদেশের কাছে দিয়েছে। তো আমরা এই যেই গভীর সমুদ্র বন্দরের আমরা জানি যে 10 কিলোমিটারের পরে আমাদের 10 মিটারের পরে আমাদের এই আর কোনো জাহাজ বন্দরে ভিড়তে পারে না, যার কারণে সরকার আপনার গভীর সমুদ্রে তাদের বন্দর স্থাপনের যে ব্যবস্থাপনা নিচ্ছে। এই ক্ষেত্রে কাতারের যে অভিজ্ঞতা, তাদের দুহাতে যেই আপনার এই যে বন্দরটি আছে তারা এটি খুব দক্ষভাবে পরিচালনা করছে এবং এটি বিখ্যাত একটি বন্দর। এটির সাথে আমাদের কোনো কানেক্টিভিটি যেই হতে পারে বা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্র বন্দরটি কিভাবে নির্মাণ করতে পারি, এই আলোকে একটি চুক্তি হয়েছে। এবং এই চুক্তিটির ফলে কিন্তু বাংলাদেশের যে কোনো জাহাজ সরাসরি কাতারের সেই বন্দরে আমরা ভিড়তে পারবো কোনো বাধা ছাড়াই। এটি একটি অত্যন্ত একটি ভালো অগ্রগতি বলা যায়। এছাড়াও আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত যে সমঝোতা স্মারক, এটি একটি স্বাক্ষরিত হয়েছে যুব ক্রীড়া ক্ষেত্রে। আপনি জানেন যে গত ফুটবল বিশ্বকাপ কিন্তু কাতারেই হয়েছিল এবং কাতার কিন্তু আমাদের এই বাংলাদেশ বাফুফেতে অর্থাৎ ফুটবল ফেডারেশনের কিন্তু ওই একটি বিনিয়োগ করে থাকে, তারা অত্যন্ত শক্তিশালী একটি ইম্পোর্টার এখানে। তো এই ক্ষেত্রে যুব ক্রীড়া ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া আপনার এছাড়া দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ে যে আমাদের এখানের এই বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান FBCCI এবং কাতারের যে ব্যবসা প্রতিষ্ঠান QCCI, তাদের এই দুই ব্যবসার সভাপতি তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বলা যাচ্ছে যে কাতারের সাথে আমাদের নানামুখী যেই বহুমাত্রিক যে সম্পর্ক, সেই সম্পর্কটি আপনার আরো অনেক দূর এগোবে বলা যায় এটি, এবং ব্যবসা ক্ষেত্রে একটি ক্ষেত্র বা নতুন দ্বার উন্মোচিত হবে। মানে বলা যায় যে বাংলাদেশের কাতার তো আপনি জানেনই যে অনেক বড় রেমিটেন্স তাদের এখান থেকে আমাদের এখানে আসে, এবং যেহেতু তেলের বাজার বিশ্ব পরিস্থিতি যেই যুদ্ধ, তার কারণে কিছুটা নাজেহাল অবস্থা, এবং এই ক্ষেত্রে যেগুলি এই তেলের ক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পেতে পারি। আপনি জানেন যে এই টাটা একটি টার্ম আছে যে এই ডিপ্লোম্যাটিক টার্ম, এখানে দুই দেশের প্রধান যিনি কাতারের যিনি প্রধান আমির এবং আমাদের প্রধানমন্ত্রী, তারা কিন্তু এই শুরুতেই এই স্বাক্ষরগুলি হওয়ার আগে কিন্তু তারা একান্ত এই মিটিংগুলি করেন এবং যেটি ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে আছে। তো আজকেও এই মিটিংটি তারা করেছেন এবং এই সভার মাধ্যমে অনেক কিছু কিন্তু আপনার যেগুলি প্রকাশ পায় এগুলি চুক্তি আকারে আসে, যেগুলি অপ্রকাশিত থাকে এগুলি সমঝোতা স্মারকের মাধ্যমে এগুলি প্রকাশ পায়। কিন্তু এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা একান্ত বৈঠক করে, এই বৈঠকের মাধ্যমে কিন্তু অনেক জটিল বিষয়েও কিন্তু এখানে সুরাহা হয়ে যায়। তো আমরা আশা করতেই পারি যে দুই সরকার প্রধানের এই একান্ত বৈঠকের ফলে বাংলাদেশের অনেক এই ক্ষেত্রে বহুত লাভবান হবে, আমরা এটা বলতেই পারি। জয়, আপনার প্রতিবেদন এবং আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা যেমনটি বুঝতে পারলাম যে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম আমাদের সহকর্মী জয় যাদবের সঙ্গে। সারা দেশে চলছে তীব্র দাবদাহ, হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছেই, চরম অস্বস্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ, নষ্ট হচ্ছে ফসল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ উপেক্ষা করেই জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের।
আর শিশু ও বয়স্করা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ ধরে পড়ছে দক্ষিণ পশ্চিমের জেলা মেহেরপুর। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা ছড়ায় 38 ডিগ্রি। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। তীব্র দাবদাহে কাজ করতে না পারায় ভাটা পড়েছে রোজগারে। রোডে কোনো লোকজন নেই, ভাড়া মানুষ বেরোচ্ছে না রোদে। কাজ কাম খুবই মন্দা। তো আকাশে যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো বা সবার জন্য স্বস্তি আসতো। দোকানে আমরা খুব একটা ভালো বুঝতে পারছি না, কেনাবেচা সমস্যা হচ্ছে, যেহেতু কাস্টমার আসতেছে না। চুয়াডাঙ্গায়ও দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 38.4 ডিগ্রি সেলসিয়াস। তাপ প্রবাহের মাঝে একটু স্বস্তি দিতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত, ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। আমরা আজকের এই কার্যক্রম শুরু করে আমরা অনেক সাড়া পেয়েছি এবং মানুষ সবাই স্বাচ্ছন্দ্যে তারা এসে খাবার স্যালাইন পানিগুলা খাচ্ছে। যদি জেলায় যদি পানি আরো 5 জায়গায় দেয় এইভাবে, তাহলে আরো উপকৃত হবে। ধন্যবাদ। এই উত্তপ্ত রোদের মাঝে চুয়াডাঙ্গার মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স যে উদ্যোগটা নিয়েছে, একটি চমৎকার উদ্যোগ। উপকূলীয় জেলা পটুয়াখালীতে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকেও ঘটছে মৃত্যু। মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় মারা যান এক পুলিশ সদস্য। গরমে ছড়াচ্ছে রোগবালাইও। শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে শঙ্কা। এবং এই তাপপ্রবাহ থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে এবং অপ্রয়োজনীয় বাহিরে মুভমেন্ট না করা এবং রাতের বেলায় বেশি চলাচল করা এবং শিশুদেরকে ঘরের ভিতরে রাখা। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহ আরও সপ্তাহখানেক অব্যাহত থাকার আভাস দিলেন আবহাওয়া পর্যবেক্ষক। আজকে পটুয়াখালীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতা আরও 7 থেকে 8 দিন অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করতেছি। দাবদাহে ফসলহানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টরা দিচ্ছেন পরামর্শ। আমরা কৃষকদেরকে বলেছি, আপনারা বোরোর ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন, কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ মাঠে পানি রাখবেন। সম্ভব হলে সকালবেলা মাঠে খেতে পানি ঢুকাবেন এবং বিকেলবেলা পানিটাকে আবার ছেড়ে দিয়ে পরদিন আবার নতুন পানি দিয়ে ক্ষেতটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আগামীতে তাপমাত্রা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়ায় গরমের তীব্রতা কেমন দেখছেন, আর চলমান দাবদাহ কতটা ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের? ধন্যবাদ জুই। আসলে গত 2 সপ্তাহ ধরে টানা তীব্র দাবদাহে কিন্তু কুষ্টিয়ার জনজীবন হাঁপিয়ে উঠেছে। অর্থাৎ কোথায় কোনো স্বস্তির খবর নেই, ঘরে বাইরে সবসময় কিন্তু তীব্র গরম পড়ছে। অর্থাৎ আবহাওয়া অফিসও তেমন কোনো সুখবর দিতে পারছে না। অর্থাৎ তবে একটি কথা বলা যায় যে গত 2 সপ্তাহ ধরে যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল, সেটি কিন্তু আজকে কমে আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছেন সেটা আজকে কিছুটা কম রয়েছে। অর্থাৎ 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে আজকে। তবে তাতেও কিন্তু গরমের কোনো প্রভাব কমেনি। অর্থাৎ ভাবসা গরম কিন্তু রয়ে গেছে। এখন রাত 8টা বাজে, এই যে রাত 8টা বাজে, রাত 8টার সময় কিন্তু যে তাপমাত্রা পড়ছে সেটিও কিন্তু কোনো রোদ না থাকলেও ভাবসা গরম। এই গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তারা অর্থাৎ যারা শ্রমজীবী, যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, এদের আয় কমে গেছে এবং এদের আয় কমাই কিন্তু এরা চরম বিপাকে পড়েছে। এছাড়াও যদি আপনাকে জানাই, যেমন কৃষকেরাও পড়েছে চরম বিপাকে, কারণ এখন বোরোর ধান উঠবে। ধান ওঠার সময় কিন্তু রৌদ্রে এবং তীব্র তাপদাহের প্রভাবে কিন্তু ধান কাটা যাচ্ছে না। ফসলের জমিগুলা কিন্তু ফেটে গেছে, অর্থাৎ পানি শূন্য হয়ে পড়েছে, যার ফলে ফসলহানির সংখ্যাও দেখা দিয়েছে। এছাড়াও যদি আমি আপনাকে বলি, কুষ্টিয়া কিন্তু একটি খামার অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে। খামারিরাও পড়েছে কিন্তু মারাত্মক বিপাকে। মুরগি মরে যাচ্ছে এই গরমে এবং ব্রয়লার বাঁচছে না, তার কারণে কিন্তু অনেক খামার বন্ধও হয়ে গেছে। আসলে আমরা বলতে পারি যে এখানে শ্রমজীবী থেকে শুরু করে যারা খামারি রয়েছেন, রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, সবাই কিন্তু এই তীব্র দাবদাহে কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। আর এদিকে আরেকটি মারাত্মক সংকট, এই 2 সপ্তাহ ধরে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার খালবিল, নদীনালা সব শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু টিউবওয়েলে পানি উঠতেছে না। অর্থাৎ শহরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। অর্থাৎ দূর দূরান্তে কিন্তু মানুষ যাচ্ছেন এই পানির খোঁজে। অর্থাৎ এক প্রকার আমি বলতে পারি পানির জন্য কুষ্টিয়া শহরের যারা নাগরিক রয়েছে তারা কিন্তু হাহাকার অবস্থা, কোথাও কোনো পানি নেই। অর্থাৎ এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সব শ্রেণীর মানুষই কুষ্টিয়ায় বেকায়দায় রয়েছে। তবে এ
বিষয়ে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিচ্ছেন না, তারা কিন্তু আরো খারাপ তথ্যই দিচ্ছেন। তারা যেটি বলছেন যে আজকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। তারা যেটি বলছেন আজকে 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা 40-এর উপরে চলে যাবে। তাই বলা যাচ্ছে যে আপাতত কোনো সুখবর নেই, এই যে তীব্র দাবদাহ থেকে জনসাধারণের বাঁচার কোনো উপায় নেই। অর্থাৎ এখন শুধুই প্রকৃতির অগ্নিমূর্তি থেকে বাঁচাতে পারে বিধাতা। এর জন্য কিন্তু কুষ্টিয়ায় যারা মুসল্লি রয়েছে তারা গতকাল এবং আজকে এবং আগামীকাল কিন্তু নামাজের ব্যবস্থা করেছেন এই বৃষ্টির জন্য। অর্থাৎ আমরা বলতে পারি সব ধরনের মানুষের মধ্যে কিন্তু একটি অশান্তি বিরাজ করছে, হাই হুতাশ বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া নিয়ে তীব্র দাবদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, টানা খরায় পুড়ছে ক্ষেতের ফসল। এ অবস্থায় বিভিন্ন জেলায় বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, এস সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইশতিসকারের নামাজ আদায় করছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইশতিসকারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা। তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহর প্রার্থনা করলাম আল্লাহ দ্রুত আবার যদি বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইশতিসকারের এই নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী। কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের বাণী হিসাবে আমরা এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়। আল্লাহর কাছে কাগজি মানিতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে, তার রহমতের আশায় এখানে আমরা এই মাঠের মধ্যে আইছি। পিরোজপুরে দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় মঠবাড়িয়ায় ইশতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভোরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয়। এ সময় আশেপাশের গ্রামে শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। এই অতিরিক্ত তাপদাহের কারণে মানুষ সহ সকল মাখলুক, কীট পতঙ্গ, গাছপালা তৌলত কষ্ট পাচ্ছে। তাই আমরা আজকে নামাজ আদায় করছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন। এদিকে খুলনায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ সকাল 10টায় নগরীর শহীদ হাসান পার্কে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এই নামাজের আয়োজন করে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই তীব্র গরমে হাসপাতালগুলোর চিত্র জেনে নিতে চাই আপনার কাছ থেকে। রোগীর সংখ্যা বেড়েছে কি, আর কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ। আসলে তীব্র গরমে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। অর্থাৎ চিকিৎসকরাও কিন্তু হিমশিম খাচ্ছেন রোগীদের সেবা দিতে গিয়ে। আমরা দেখেছি হাসপাতালের শয্যার তুলনায় প্রায় কয়েক গুণ রোগী বেড়েছে। অর্থাৎ যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 70 শয্যার জায়গায় কিন্তু রোগী ভর্তি রয়েছে, প্রায় 5 শতাধিকের উপরে রোগী ভর্তি রয়েছে। এবং আমরা দেখেছি যে একেবারেই বেড সহ মেঝে বারান্দায় রোগীরা কিন্তু শুয়ে শুয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং তারাও কিন্তু অনেকটা বিপাকের মধ্যে আছেন এবং অনেকটা কষ্ট করে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। সেই বিষয়টি আজকে লক্ষ্য করেছি। অর্থাৎ আজকে সারাদিনেই আমরা ময়মনসিংহ মেডিকেল সহ বেশ কয়েকটি হসপিটালে কিন্তু আমরা খবর সংগ্রহে আমরা কিন্তু গিয়েছিলাম এবং আমরা সেখানকার পরিস্থিতি দেখে কিন্তু আমাদেরও খারাপ লেগেছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী
সময়ে অর্থাৎ জনবল সংকটের মাঝেও কিন্তু তারা তাদের যে সেবা কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখেছি রোগীরা এবং তাদের স্বজন যারা আছেন তারাও কিন্তু অনেকটাই অভিযোগ করছেন যে তারাও ঠিক মতো যে সেবা পাচ্ছেন সেই বিষয়টিও কিন্তু তারা বলতে পারছেন না। এবং চিকিৎসকরাও কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছেন যে তাদের অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন তাদেরকে যেন ঠিকমতো সেবা দিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। এছাড়াও আমরা দেখেছি যে একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে তারা কিন্তু তাদের যে দৈনন্দিন আয় সেই আয় থেকেও কিন্তু তারা অনেকটাই বঞ্চিত হচ্ছেন এবং তারা কর্মক্ষেত্রেও কিন্তু তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করতে পারছেন না সেই বিষয়টি লক্ষ্য করছি। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর গাঙ্গেনাপাড় এলাকায় রয়েছে। আসলে গতানুগতিক সময়ে আমরা এই এলাকায় লোকজনের উপস্থিতি কিন্তু একেবারেই অনেকটাই দেখতে পাই, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু একেবারেই লোকজন প্রয়োজন ছাড়া কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছেন না। অর্থাৎ তাপদাহ কমার কারণে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ দোয়া প্রার্থনা কিন্তু করা হচ্ছে, তারপরেও কিন্তু এই প্রচণ্ড তাপদাহ এখনো কিন্তু কমছে না। অর্থাৎ বিগত কয়েকদিনে আমরা দেখেছি ময়মনসিংহে 3 জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজকেও কিন্তু ময়মনসিংহের ফুলপুরে রমজান আলী নামে একজন মারা গেছেন। অর্থাৎ এই যে প্রচণ্ড তাপদাহের কারণে একেবারে নিম্ন আয়ের মানুষ সহ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা অনেকটাই বিপাকের মধ্যে আছেন এবং তারা কিন্তু প্রার্থনা করছেন যে এই তাপদাহের পরিমাণ আসলে যতদিন পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত তাদের ভোগান্তি এবং দুর্ভোগ সেটি কিন্তু কমবে না। অর্থাৎ চিকিৎসকরা কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন, সেই পরামর্শ অনুযায়ী সাধারণ মানুষকে কিন্তু আমরা চলতেও লক্ষ্য করেছি এবং সেই পরামর্শ অনুযায়ী যদি না চলে আসলে হয়তো হাসপাতালগুলোতে আরও রোগীর সংখ্যা বাড়বে সেই লক্ষ্যেও কিন্তু চিকিৎসকদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচণ্ড তাপদাহে যে জনজীবনের বিপর্যস্ত তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট। অঢেল সম্পদ ইস্যুতে আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই সংক্রান্ত এক রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানিতে আদালত বলে, সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে সম্পদের হিসাব জমার ব্যবস্থা করতে হবে। এ সময় বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা রিপোর্ট তুলে ধরা হয়। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদকে। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। তবে সাবেক আইজিপির আইনজীবী বলছেন, হয়রানি দেখলে আইনি পদক্ষেপ নেবেন তারা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্সের বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি জানানো ও সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন দুদকের আইনজীবী। মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস নোটে, অফিস রিপোর্টে বলা আছে এবং সেইটার 2 কপি আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে দুর্নীতি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন, তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে, আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয়, তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে। বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে সম্প্রতি রিপোর্ট করে একাধিক গণমাধ্যম। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দলীয় প্রধানের নির্দেশ, কেন্দ্রীয় নেতাদের চোখ রাঙানি কোনো কিছুই নির্বাচন থেকে সরাতে পারেনি মন্ত্রী এমপির স্বজনদের।
দলীয় শৃঙ্খলা অমান্য করায় ওইসব নেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক এমপি পুত্র সহ অন্তত 25 প্রার্থী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বেলা 11টার দিকে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন। নোয়াখালী 6 আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত হয়েছেন তিনিও। প্রথম দফা উপজেলা নির্বাচনে এমন 25 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে কেন্দ্রের কড়া নির্দেশের পরও মন্ত্রী এমপিদের বেশিরভাগ স্বজনই নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা। জেলা আওয়ামী লীগের সভাপতি সহ জেলার নেতৃবৃন্দকে হেওয়া করার যে করছে, পায়তারা করছে, এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্যপদ স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। মনোনয়নপত্র প্রত্যাহার করেননি মাদারীপুরের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা, নরসিংদী পলাশের সংসদ সদস্য আনারুল আশরাফ খানের শ্যালক শরীফুল হক, বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলার এমপি শাহাদার মান্নানের ভাই ও ছেলে, এছাড়া পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছোট ভাই ও ভাতিজা সরে দাঁড়াননি নির্বাচন থেকে। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কেন্দ্রের নির্দেশনা না মানায় নোয়াখালীতে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা? জুই, আপনি যেমনটি বলছিলেন নোয়াখালীতে সদর উপজেলা নির্বাচন নিয়ে আপনার মাধ্যমে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যে জেলার প্রথম ধাপের নির্বাচনে নোয়াখালীতে হাতিয়া এবং সুবর্ণচরে নির্বাচন হতে যাচ্ছে। তো সুবর্ণচরে ইতিমধ্যে আপনারা জানেন নিশ্চয়ই যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য তার ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন এবং হাতিয়া উপজেলা মোহাম্মদ আলীর ছেলে এমপি সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী অমি মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাতিয়া উপজেলা কোনো প্রার্থী না থাকায় আশিক আলী অমি ইতিমধ্যে জয়ী হতে চলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করেছেন এবং বিকেলে একটি বিশেষ বর্ধিত সভা করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শিয়াবুদ্দিন শাহিন। আমি তার কাছে জানতে চাইব যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরী আপনারা বিভিন্ন দাবি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেছেন, কি এবং কি কারণে এসব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ, পাশাপাশি আপনার মাধ্যমে আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গত কয়েক বছর ধরে অনেক বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সর্বশেষ সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে যা নোয়াখালী 4 আসনের আওতাধীন, তিনি তার ছেলেকে তফসিল ঘোষণার 15 দিন আগে কবিরহাট থেকে ভোটার চেঞ্জ করে এখানে ভোটার করে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে, যিনি আমাদের সকলের সিনিয়র, তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছেন এবং তিনি বক্তব্য দিয়েছেন যে তার ছেলে শাবাব চৌধুরীকে যদি কোনো এলাকা ভোট না দেয় তিনি সেই এলাকা কোনো উন্নয়ন করবে না এবং আরো অনেক নেতা নেত্রীদের চরিত্র হনন করে হুমকি ধমকি দিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, অশালীন বক্তব্য করেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা জানেন কেন্দ্র থেকে আমাদের মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো এমপি পুত্র বা তার পরিবারের কোনো সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তিনি সেটা উপেক্ষা করে এবং তাকে এই মেসেজটুকু আমাদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জানিয়ে দিয়েছেন। তারপরও তার ছেলে গতবার
গতকালকে শেষ ডেট ছিল প্রত্যাহারের, সেটা করেননি, উপরন্ত নানান বিতর্কিত কর্মকাণ্ডের অবতারণা করেছেন, যার প্রেক্ষিতে আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌর আওয়ামী লীগ সহ একটা যৌথ সাংবাদিক সম্মেলন করেছি এবং তার এই জাতীয় সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং উন্নয়নের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী বরাবর আমরা আবেদন জানিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আজ বিকাল 4টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটা বিশেষ বর্ধিত সভা হয়েছে। সেখানে জেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক বাক্যে তার এই জাতীয় সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলে একমত পোষণ করেন এবং তিনি সবাই একমত করে তিনি এই কর্মকাণ্ড বিগত কয়েক বছর ধরে করে আসছেন এবং তাকে যার কারণে জেলা সাধারণ সম্পাদক থেকে আমাদের মাননীয় সভানেত্রী অব্যাহতি দিয়েছেন 3 বছর আগে, কিন্তু তিনি নিবৃত্ত হন নাই, বরং আরো বিতর্কিত কর্মকাণ্ড। একজন এমপি কিভাবে বলতে পারে যে তার ছেলেকে ভোট না দিলে তিনি ওই এলাকা উন্নয়ন করবেন না? তিনি এটা বলে তো সংবিধান লঙ্ঘন করেছেন, তার শপথ ভঙ্গ করেছেন এবং তিনি আইনসভার সদস্য আইন লঙ্ঘন করেছেন। আমরা সবকিছু বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী, যিনি আমাদের প্রজন্মের মাতৃতুল্য নেত্রী, তার কাছে আমরা সিদ্ধান্ত করে পাঠিয়েছি তার বিরুদ্ধে যেন অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা হিসাবে তার সংসদ সদস্য স্থগিত করে তাকে যেন দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে নোয়াখালী জেলার রাজনীতিকে কালিমা থেকে মানে আমাদের রক্ষা করে, সেটা আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য আকরাম করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অপরদিকে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 2 আসন যেটি সেনবাগ উপজেলায় ঘটিত, সে আসনে ইতিমধ্যে সে আসনের সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম দীপু আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। জুই, এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যারা ছিলেন সহকর্মী মাওলা সুজন। রকেট গতিতে ঘুরেছে কুষ্টিয়ার সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার ভাগ্যের চাকা। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী উপজেলা চেয়ারম্যান হয়ে 5 বছরে তার নগদ টাকার পরিমাণ বেড়েছে 50 গুণ, আর স্থাবর অস্থাবর সম্পদ বেড়েছে 18 গুণ। কুষ্টিয়ায় রয়েছে তার 7 তলা ভবন, একাধিক দোকানপাট সহ বিপুল পরিমাণ জমি। ঢাকাতেও আছে 3টি ফ্ল্যাট, রয়েছে বিলাসবহুল গাড়িও। বিস্তারিত মাহমুদ হাসানের ডেস্ক রিপোর্টে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার বাৎসরিক আয় ছিল 1,15,50,000। নগদ অর্থের পরিমাণ ছিল 4,88,984 টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 1,09,45,000 টাকা। আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল 15 লাখ টাকার মতো। আর তার আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছিল ঠিকাদারি পেশা। তবে এবারের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী আতাউর রহমান আতার 5 বছরে বাৎসরিক আয় 3 গুণ বেড়ে হয়েছে 3,13,07,754 টাকা। নগদ অর্থের পরিমাণ 50 গুণ বেড়ে হয়েছে 2,84,61,826 টাকা। আর সম্পদের পরিমাণ 18 গুণ বেড়ে হয়েছে 19,90,79,587 টাকা। তার এই অঢেল সম্পদের উৎস হিসেবে দেখানো হয়েছে ব্যবসা, কৃষিকাজ, বাড়ি ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও চেয়ারম্যান ভাতা। তবে স্ত্রীর নামে এবার দেখানো হয়নি কোনো সম্পদ। পঞ্চম উপজেলা নির্বাচনে তার হলফনামায় কোনো ব্যাংক ঋণ না থাকলেও 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় গাড়ি কেনা বাবদ 30,16,982 টাকা ঋণ দেখানো হয়েছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এবারও 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা পরিষদের 4র্থ ও শেষ ধাপে 55 উপজেলায় আগামী 5 জন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একই দিনে ঝিনাইদহ 1-0 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি নির্বাচন পরে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ঋষাদ অর্ণবের প্রতিবেদন। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ও শেষ ধাপে 55 উপজেলায় ভোট হবে আগামী 5 জুন। মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে 32তম ইসি সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। জানান 4র্থ ধাপে 9 জেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের 4র্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার,
মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন। 9টা জেলায় যত ধাপে নির্বাচন হোক সেখানে আমাদের ইভিএম হবে। সেই হিসাবে এখানে ওই 9টা জেলার মধ্যে 2টো জেলায় আছে, 2টো উপজেলাতে ইভিএমে নির্বাচন হবে। এছাড়া সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া ঝিনাইদহ 1 আসনেও 5 জুন ভোট গ্রহণ করা হবে বলে জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেটা আমাদের মৃত্যুজনিত কারণে শূন্য পদ হয়েছিল 81 ঝিনাইদহ 1, এটা নির্বাচনের তারিখ আমরা এই 4র্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি। 5 জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলা নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে বান্দরবনের থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নির্বাচন স্থগিতের কথা জানিয়ে ইসি সচিব বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে এবার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা, যাতে এই নির্বাচনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরো সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায়, এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আগামী 8 মে প্রথম, 21 মে দ্বিতীয়, 29 মে তৃতীয় এবং 5 জুন চতুর্থ ধাপে ভোট গ্রহণ করা হবে। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা বা বিভিন্ন টেস্ট করাতে আসা রোগীরা। মঙ্গলবার সকাল 6টা থেকে সব ধরনের সেবা বন্ধ রাখে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা গেল 18 এপ্রিল এ কর্মসূচির ঘোষণা দেয়। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চিকিৎসা সেবা বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামে বেসরকারি খাতের চিকিৎসা সেবা। নগরীর হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী আসলেও কোনো চিকিৎসা সেবা দিচ্ছেন না চিকিৎসকরা। এছাড়া কোনো ধরনের টেস্টও করতে পারছেন না ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। ফলে দীর্ঘ অপেক্ষার পর সেবা না নিয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। এতে নগরীর আশেপাশের জেলা উপজেলা থেকে আসা রোগীরা চরম বিপাকে পড়েছেন। পরীক্ষাটা কিভাবে করবো এখন মাথা ঠিক নাই। এখানে সব হাসপাতালে গেছি, সবগুলো বন্ধ। সকালে এসে দেখি আপনার কার্যক্রম সব বন্ধ। এদিকে এটা তো ভোগান্তি তো অবশ্যই। পরীক্ষা করাতে নেওয়াচ্ছে সব বন্ধ। পরীক্ষা করা না করাতে আমার বুঝিয়ে দিচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী জানান, 2 জন চিকিৎসককে মারধরের ঘটনায় তাদের এই কর্মসূচি আগামী বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে জরুরি চিকিৎসা সেবা এই কর্মসূচির আওতামুক্ত আছে বলে জানান তিনি। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করে 2-1টা যদি উদাহরণ সৃষ্টি হয় তাহলে আমার মনে হয় এই যেসব মুদির পার্টি রোগী মারা হয়ে যাওয়ার পরে হাসপাতাল ভাঙচুর করে বা ইয়ার উপর হামলা করে চিকিৎসকের উপর, তারা এগুলা থেকে বিরত থাকবে। চট্টগ্রাম জেলার কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে আসা রোগীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চিকিৎসকরা সেবা কার্যক্রম থেকে বিরত থাকায় কি ধরনের প্রভাব পড়েছে চট্টগ্রামে? জি, আপনি যেমনটা বলছেন, আসলে সকাল থেকে চলা এই চিকিৎসকদের কর্মবিরতি, এগুলোর কারণে আসলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে চট্টগ্রামের আশপাশে যেসব জেলা উপজেলা রয়েছে সেগুলো থেকে যারা এসেছেন তারা আসলে বেশি ভোগান্তিতে পড়েছেন। কারণ চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতে কর্মবিরতি করছেন চিকিৎসকরা। পাশাপাশি এগুলোতে কোনো ধরনের প্রাইভেট ডাক্তার দেখানো এবং ল্যাবের কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। সেই কারণে আসলে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার যারা রোগীরা আছেন এবং রোগীর স্বজনরা, তারা সবাই। আমরা বিএম এর চট্টগ্রাম শাখা যিনি সাধারণ সম্পাদক রয়েছেন ডক্টর ফয়সাল ইকবাল চৌধুরী, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে যেমনটা বলেছেন, যেহেতু সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের মারধরের ঘটনায় যে ঘটনা ঘটেছিল সেটি সুষ্ঠু বিচার না হওয়ার কারণে মূলত চিকিৎসকরা এই ধর্মঘট বা এই কর্মবিরতি দিতে বাধ্য হয়েছেন। আজ সকাল থেকে শুরু হওয়া সেই কর্মবিরতি আগামীকাল সকাল 6টা পর্যন্ত চলার কথা হয়েছে। তারপরে আসলে তাদের সাংগঠনিক মিটিং করার পরে তারা জানাবে পরবর্তী কর্মসূচি কি হতে পারে। তবে চিকিৎসকদের এই হঠাৎ এই কর্মবিরতির কারণে আসলে চট্টগ্রাম চিকিৎসা সেবায় এক ধরনের স্থবির বিরাজ করছে। কারণ নগরীর সবকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো আসলে এক ধরনের বন্ধ থাকার কারণে বিভীষিত অবস্থায় পড়েছে এখানকার সাধারণ রোগীরা। বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার থেকে আসা যেসব রোগীরা রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ফুলপুর, বাঁশখালী, সন্দ্বীপ
এসব উপজেলা থেকে যারা এসেছেন আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এবং ডাক্তার দেখানোর জন্য তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে দেখেছি আসলে প্রতিটি হাসপাতালে রোগীরা আসলে ভিড় করছেন, তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন, তারপরও তারা কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন না। বেসরকারি এই চিকিৎসা সেবার এই হালের কারণে আসলে রোগীরা বলছেন যে ডাক্তারদের যে ঘটনা ঘটেছে সেটি যেন সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত শেষ করে দেওয়া হয়, এটির পরে যেন আসলে তারা তাদের চিকিৎসা যেন পায় সেই ব্যাপারে তারা বারবার বলছেন। তবে চিকিৎসকরা বলছেন যে তাদের উপর যে ঘটনা ঘটেছে সেটি যেন সুস্থ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। যেই নগরে যে হাসপাতালে একজন চিকিৎসককে মারধর করা হয়েছিল সেই মারধরের ঘটনায় চট্টগ্রাম নগরের 5টা স্থানে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছিল, তবে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যায়। এরপর পটিয়ার একটা ঘটনার কারণে মূলত চিকিৎসকদের এই অস্বাভাবিক ধর্মঘটের ডাক দেওয়া হয়। এই ছিল চট্টগ্রাম থেকে আমার থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। 6 খাতে ইউরোপের 4 দেশে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য খুলছে নতুন দুয়ার। জার্মানি, ইটালি, গ্রিস ও রোমানিয়ায় দক্ষ কর্মী পাঠানোর রোডম্যাপ গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যার বাস্তবায়ন শুরু হবে জুন থেকে। বাজার সম্প্রসারণকে ইতিবাচক বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। কর্মীদের ভাষা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শও তাদের। ইউরোপের নতুন শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। 2022 সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে বলা হয় 27 দেশের এ জোট দক্ষ কর্মী নেবে 7 দেশ থেকে। তালিকায় আছে বাংলাদেশও। এই প্রকল্পের কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে তৈরি করা ডাটাবেজের তথ্যের উপর ভিত্তি করে কর্মী নিতে 7 দেশকে চাহিদাপত্র দেবে ইউ সদর দপ্তর। এই কর্মসূচির আওতায় যারা কাজে যাবেন মেয়াদ শেষে দেশে ফেরার বাধ্যবাধকতার বিধান থাকবে। তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, নির্মাণ শিল্প, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের কর্মীরা পাবেন অগ্রাধিকার। বাংলাদেশ কিভাবে এই সম্ভাবনা কাজে লাগাতে পারে তা নিয়ে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তৈরি করা হয়েছে রোডম্যাপও। $3 মিলিয়ন অর্থ সহায়তায় ট্যালেন্ট হাট প্রকল্পের আওতায় আগ্রহীদের দেওয়া হবে ভাষা ও সংস্কৃতির প্রাথমিক ধারণা, জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জুনের মধ্যে আমরা এই রোডম্যাপটা আমরা ফাইনালাইজ করব এবং ইমপ্লিমেন্টেশনে যাব। অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়াতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞদের। কেবলমাত্র 1 বা 2 আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করে এই রোডম্যাপ কিন্তু করা যাবে না, এবং সম্পৃক্ত রাখতে হবে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং যে অন্যান্য এজেন্সিজ যেগুলো এই যারা এডুকেশন দেখেন, দক্ষতা সম্প্রশিক্ষিত যারা রয়েছেন, বিএমইটি, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা এর সঙ্গে সম্পৃক্ত। কিছু রিসোর্স তারা কমিট করেছেন যারা ট্রেনিংয়ের জন্য তারা দেবেন, এবং এটাই খুব গুরুত্বপূর্ণ যে আমার এখান থেকে তুমি যদি শ্রমিক চাও তাহলে সেখানে তোমরা ইনভেস্ট করো, আমরা দুয়ে মিলে ঠিক করি তোমাদের কি চাহিদা, আমাদের কি চাহিদা। আমাদের যে পরিমাণ অ্যাসেট আছে মানব সম্পদের, আমরা যদি প্রপার ওয়ার্কার্স তৈরি করতে পারি, আপনার ডেস্টিনেশন কান্ট্রি খোঁজার দরকার নেই, দে উইল লুক ফর আস। এই জন্য আমি বলছি যে আমার মিশনের কাজ হলো সেটাকে প্রেজেন্ট করা, যে দিস ইজ দ্য পিপল উই হ্যাভ, সো তোমার কি লাগবে। বইসেলের মতো সরকারি সংগঠন নাকি বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে তা নিয়ে সব মহলের পরামর্শ অনুযায়ী কার্যকর প্রক্রিয়া বেছে নেওয়ার আহ্বানও তাদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাই।